প্রিয়জনদের সাথে একত্রে বসে খাওয়ার মজাই আলাদা। কি রান্না করেছি সেটা কোনো বিষয় নয়, ডাল আলু ভর্তা হলেও সবাই মিলে একসাথে বসে খাচ্ছি, এটাই হলো বড় কথা। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। আমাদের বাড়িতে কত মানুষের পদচারণা দেখুন। দুর্ভাগ্যবশত আমরা থাকতে পারলাম না। গত 6 ডিসেম্বর আমাদের বাড়িতে শ্রীমৎ স্বামী রামসুন্দর গোস্বামী বাবাজির সমাধি মন্দিরে ভোগ উপলক্ষে অনেক মানুষের প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল। সেই অনুষ্ঠানটা গত 3 বছর যাবৎ আমাদের বাড়িতেই হচ্ছে। আসলে এইসব অনুষ্ঠানে উপস্থিত থাকা, লোক দর্শন করা, প্রসাদ পাওয়া এইসবও কিন্তু ভাগ্যের ব্যাপার। আমরা থাকতে পারলাম না, কারণ আমাদের রুমার পরীক্ষা ছিল ডিসেম্বরের 6 তারিখে, তাই আমরা 3 তারিখে ঢাকায় ফিরেছি। ওরাও 3 তারিখে আমাদের বাসায় আসছিল। বাড়িতে গিয়েও থাকতে পারলাম না। এই যে দেখছেন কত মানুষ, এইসব মানুষগুলো সব আমাদের প্রিয়জন, পাড়া প্রতিবেশী, নিকট আত্মীয় স্বজন সবাই। আমার বড় মেয়ে সোমা জামাই বাবাজি সহ গিয়েছিল, তো ওকে বলেছিলাম ছোট্ট একটা ভিডিও ধারণ করে দিতে আপনাদেরকে দেখানোর জন্য। ও এই ভিডিওটা পাঠিয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। পিঠা খাইতে ভালো লাগেনি পরান? মজা হয়েছে? গুড় লাগা লাগা খো, ভালো লাগবে। আমার ছোট্ট ময়না তো খার রে, ময়না পাখি, ময়না পাখি রে, উম্মা কইছে তো। আরো আছে, আরো আছে, তুমি আরো অনেক আছে, তুমি খাইতে থাকো। কত খাইবা? তোমার জন্য এত কষ্ট করি, দিদা বাড়ি থেকে কত কষ্ট করি তাড়াহুড়ো করে চাল নিয়ে আসি। আর ওই হেগুন যদি চুরাইতাম একদম, তাইলে তো বাড়ি যাই ঘুই টুই করতাম একদম। তারপরে 6-7 কেজি দান চাইল হয়েছে, আতপ চাইল তো মনিরে 1 কেজি দিয়ে আসি, আর 6 কেজি লই আসি। বাপরে বাপ, টিভি দেখে আর পিঠা খা। খাও খাও খাও। 9:30 বাজে। ইলিশ মাছ কাটবো, সবজি টবজি কাটবো, তারপরে রান্না করব। ভাত হয়ে গেছে, এখানেও পিঠা বসাইছি। এ ফলবো ফলবো, দাও 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 দাও। আগে পিঠা খাই আসো, তো না কার্টুন দেখবা। আগে পিঠা খাই আসো। অর্জন দাদুর সাথে রিমোট নিয়ে টানাটানি করছে। ও বলছে কার্টুন দেখবে, দাদু বলছে খেলা দেখব। মোটামুটি কিছুটা গুছিয়ে রান্না বসিয়ে দিলাম। সরিষার তেলে কালো জিরা ফোড়নে দিয়েছি। চুলার তাপটা একেবারেই কমিয়ে রেখেছি। মাছে লবণ, হলুদ, গুঁড়ো মরিচ মাখিয়ে নিচ্ছি। ছোট 2টা ইলিশ মাছ ছিল, পরিষ্কার করে আঁশ ছাড়িয়ে ধুয়ে কেটে নিয়েছি। লবণ, হলুদ, গুঁড়ো মরিচ মাখিয়ে মাছের পিসগুলো প্রথমে তেলের উপর দিয়ে দিলাম। এরপরে শিমগুলো ওই মশলাতে মাখিয়ে নিয়ে উপর দিয়ে দিব। মাছের পিসগুলো একটু উল্টিয়ে দিচ্ছি। ও পিঠটা সুন্দর মতো ভাজা হয়েছে, এই পিঠটাও একটু ভাজা হোক। এরপরে মশলা মাখানো শিমগুলো দিয়ে দেব। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া দাওয়া, নাতিদের নিয়ে আনন্দে সময় কাটানো, এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন।
ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। ভাজা মাছের উপর মশলা মাখানো শিমগুলো দিয়ে ঢেকে রান্না করেছিলাম কিছুক্ষণ। এরপরে ফোটানো গরম জল দিলাম পরিমাণ মতো। মাখো মাখো করে তরকারিটা রান্না করব। রান্না হোক এই সুযোগে লাউটা কেটে নিই। কয়েকদিন আগে একজন দিদি কমেন্টস করেছিলেন লাউ এইভাবে কাটে। আমি কোনোদিন এভাবে কাটি নাই এবং কি কারণে এইভাবে কাটা হয় সেটাও জানতাম না। ওনার কাছে শুনে বুঝতে পারলাম এভাবে লাউ কাটাই উচিত। তো আমি আজ ওভাবেই লাউটা কেটে নিচ্ছি। লাউ একেবারেই কচি। মাঝখান দিয়ে 2 ভাগ করে নিলাম। এখন খোসা ছাড়িয়ে লাউয়ের পিসগুলো আবারও ধুয়ে নেব, তারপরেই কেটে রান্না করব। ভাজা আলু আর ইলিশ মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট করব। পার্থ ভাত খেয়ে বের হবে, তাই আগে মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি। ভাত হয়ে গেছে। রুমা বলেছিল লাউটা কেটে দিতে, আমি দেই নাই, কারণ ছোট্ট বাচ্চা নিয়ে এসব কাজ করতে গেলে অনেক ঝামেলা আছে, তার চেয়ে আমি নিজেই কেটে নেব। ওকে বলেছি তুই ওদের নিয়ে থাক। প্রতিদিন ও তরকারি কাটতে আসে, আমি দেই না। সব মেয়েরা নিজের সংসারে অনেক পরিশ্রম করে নিজেদের সাধ্যমতো। মা বাবার কাছে 2-1 দিনের জন্য আসে, যে কোনো কারণে হোক। যদি একটু বিশ্রাম না পায় তাহলে মা বাবা থেকে কি লাভ? যাদের মা বাবা নাই তাদের কোনো জায়গায় বিশ্রাম নাই। তারা যেখানেই যায় কাজ করেই খেতে হয়। কিন্তু আমরা তো এখনো বেঁচে আছি, তাই আমার মেয়েরা 2-1 দিনের জন্য বেড়াতে আসলে আমি কোনো কাজ করতে দেই না। ওরা যখন পড়ালেখা করেছিল তখনও আমি ওদেরকে দিয়ে কোনো কাজ করাতাম না। আর কাজ কি করাবো, ওরা তো তখন পড়ালেখা নিয়েই ব্যস্ত। সারা দিন রাত টেবিলেই বসে থাকতো বই নিয়ে। আমি ওদের চা, জলখাবার সব টেবিলের সামনে নিয়ে হাজির করতাম। এমনকি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যাওয়ার সময় ওদের পিছনে পিছনে দৌড়ে দৌড়ে ওদেরকে খাইয়ে দিতাম। খাওয়ারও সময় ছিল না। সেই মেয়েদের দিয়ে কি আর কাজ করাবো? তখন আমাদের বাসায় কেউ বেড়াতে আসলে আমাদের এই কর্মকাণ্ড দেখে বাড়িতে গিয়ে একটু সমালোচনাও করতো যে আমি অনেক ঢং করি, মেয়েদেরকে দিয়ে কোনো কাজ করাই না, নিজের কাজ নিজেই করি। তো এটা তো ওরা বুঝে না আমার মেয়েরা কত কঠিন ব্রত পালন করছে। ওরা পড়ালেখা করছে মানুষ হওয়ার জন্য, আমি তাদেরকে শুধু একটু সুযোগ দিয়েছি। ওদের ইচ্ছা শক্তি এবং আমাদের একটু ত্যাগ স্বীকার করার কারণে আজ ঠাকুরের দয়ায় এবং আপনাদের আশীর্বাদে আমার 3 মেয়ে সমাজে প্রতিষ্ঠিত। এখন শুধু একটাই আরাধনা আমার, ওরা যেন স্বামী, সন্তান, চাকরি, সংসার সব কিছু নিয়ে নিরাপদে নির্বিঘ্নে জীবনটা পার করে দিতে পারে। ওরা যদি সুখে থাকে আমরা সুখী। শিম দিয়ে ইলিশ মাছের তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। কড়াইটা পরিষ্কার করে সরিষার তেল দিয়েছি। তেল গরম হলে প্রথমে আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলু দিয়ে লাউয়ের ঘন্ট করব, কোনো মশলাপাতি কিছুই দেব না, এমনি রান্না করব। ঢেকে ঢেকে নেড়ে ছেড়ে আলুগুলোকে খুব সুন্দর মতো ভেজে নিচ্ছি। এখনো কিছুই দেওয়া হয়নি, আলু ভাজা হয়ে আসছে। এখন দিলাম লবণ, পুরা তরকারির পরিমাণ লবণ দিয়ে দিলাম। 1.5 চা চামচ হলুদ দেব। এবার লাউ দিয়ে দিলাম। অল্প একটু লাউ রেখে বাকিটা কেটে নিয়েছি। নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে ঢেকে ঢেকে রান্না করব। সামান্য করে একটু জল দেব। আগে সব মিশিয়ে নিই। মশলা ছাড়া এইসব রান্নাগুলোতে সবজির প্রকৃত স্বাদ পাওয়া যায়। যেমনি চমৎকার হয় তেমনি উপাদেয় একটা খাবার। 2টা ইলিশ মাছের মাথা ছোট ছোট করে কেটে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে তেলে মচমচে করে ভেজে নেব। এগুলো লাউর ঘন্টতে দেব। খুব তাড়াহুড়ো করে রান্না করছি, পার্থ খেতে বসে গেছে।
তো লাউর ঘন্ট যদি হয় ওকে একটু দেব। লাউর ঘন্ট হয়ে আসছে, ওকে বলছি বাবা একটু আস্তে খাও, আর 2-1 মিনিটের মধ্যে লাউয়ের তরকারিটা দিতে পারবো। কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। লাউটাকে একটু চেপে চেপে ভেঙে দিচ্ছি। এখন দেব ইলিশ মাছের মাথা ভাজা। মাথা ভাজার ওই তেলেই ফোড়ন দিয়ে দেব। দেখতে তো ভালোই লাগছে, মনে হচ্ছে খুবই চমৎকার হবে। গোটা জিরা ফোড়নে দিলাম। প্রথমে ফোড়নটা কেটে কেটে লাউয়ের উপর দিয়ে দিচ্ছি। এই কড়াইতে ধরবে না, তাই এখানে ঢেলে দিলাম না। অল্প একটু লাউ দিয়ে কড়াই থেকে তেল আর ফোড়নটা নিয়ে নেব। বাস, কুচানো ধনেপাতাও দিয়ে দিলাম। খুব সুন্দর মতো হয়ে গেল আলু আর ইলিশ মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট। আপনাদের কাছে এই রান্নাটা কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। পাথর খাওয়া প্রায় হয়ে গেছে, একটু ওকে স্বাদ দেখাই। পার্থকে জিজ্ঞাসা করেছিলাম লাউয়ের ঘন্ট কেমন হয়েছে, ও বলছে মা খুবই চমৎকার হয়েছে, লবণও ঠিক আছে। রান্নাবান্না শেষ করে রান্নাঘরটা ধুয়ে মুছে গুছিয়ে নেব। এখন দেখুন দাদা নাতির কাণ্ড। ওর দাদু যেভাবে শুয়ে আছে নাতিটাও ওভাবেই দাদুর মতো শুয়ে আছে। আমাদের অরিন্দমও তখন এরকমই করতো দাদুর সাথে। দাদু যেভাবে ভাত খাবে ও এভাবে খাবে, দাদু যেভাবে শুয়ে থাকবে ও এভাবে শুয়ে থাকবে। অর্জনের কাণ্ড দেখুন, ও ব্যায়ামের ম্যাটগুলো সোফার উপর বিছিয়েছে, তার উপর শুয়ে আছে। দাদু যেভাবে পা নাড়াচ্ছে ও ওভাবে পা নাড়াচ্ছে। এদিকে পার্থ অফিসে যাওয়ার আগে ভাগিনাকে একটু কোলে নিয়ে আদর করছে। আস্তে আস্তে ওরা ঘুমিয়ে যায়। রান্নাবান্না শেষ হয়েছে অনেক আগে, এরই মধ্যে ঘরের সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়েছি। এদিকে উনি বাজার থেকে অনেক কিছু নিয়ে আসলেন। ফুলকপি, মূলা, 2টা গন্ধরাজ লেবু, এগুলি দিয়ে আগামীকাল হাতম্বল তৈরি করব। আগেরও 2টা আছে। বড় একটা রুই মাছ কাটানো আর পাবদা মাছ। শুধু পাবদা মাছগুলো কাটতে হবে আর রুই মাছটা শুধু ধুয়ে রেখে দেবে। আমি বলেছিলাম বড় বড় ফাইল করে নিয়ে আসতে। ওরা যে মাছের পিস করে ওটা আমার ভালো লাগে না। কোনোটা ছোট, কোনোটা অনেক বড়, কোনোটা তেড়া। এ কারণে বলেছি মাছ কাটার সময় ওদেরকে বলে দিতে বড় ফাইল করে যেন দিয়ে দেয়, কাটতে হবে না। রুই মাছটা একেবারেই তাজা, দেখতেও ভালো লাগছে। 3 কেজির একটু বেশি মাছ, তো 400 টাকা করে কেজি নিয়েছে। একটা মাছের দাম আসলো 1350 টাকা। পাবদা মাছগুলিও খুব সুন্দর তাজা, এগুলিও 350 টাকা করে এনেছেন। এখন মাছের পিসগুলো পরিষ্কার করে ধুয়ে রেখে দেব। এখন লবণ দিয়ে ধোবো না, রান্নার সময় কেটে লবণ দিয়ে ধোবো। পাবদা মাছ, রুই মাছ, মাছের পিঠের কাঁটা অনেক মোটা, এটা কাটতে হলে একটু বুদ্ধি খরচ করলে অতি সহজে কাটা যায়। বুদ্ধিটা হলো
মাছের কাঁটার মাঝখানে যে একটা জল জলে গিরার মতো ভাব আছে, ওটার উপরে বটি দিলে সাথে সাথে কেটে যাবে। মাছ কাটার আগে কাঁটা কেটে যাবে। আর যদি 2 গিরার মাঝখানে বটি পড়ে তাহলে সহজে কাটা যায় না, যত ধারালো বটি হোক। এরকম পিস পিস করে রেখে দিচ্ছি। মাছের পেটি কত গাঢ় দেখুন, তেলও আছে খুব সুন্দর। তেলটাও আরেকদিন রান্না করব। আজ আর কিছুই রান্না করব না। গতকালের ভিডিওটা এডিট করে রেখেছিলাম, এখনো ভয়েস দেই নাই এবং আপলোডও দেওয়া হয় নাই। এখন দিনের প্রায় 1টা বাজে। আমি সব সময় চেষ্টা করি 3টার সময় ভিডিও আপলোড দিতে, কিন্তু বিভিন্ন সময় কাজের ঝামেলায় ভিডিও আপলোড দেওয়া হয় না। ভিডিওর এইসব কাজগুলি করতে অনেক সময় লাগে এবং মনোযোগ দিয়ে নিরিবিলিভাবে করতে হয়, তাই সুযোগ হয় না অনেক সময় কাজের জন্য। অনেকেই পাবদা মাছ এভাবে কাটেন, তো আজ একটু চেষ্টা করে দেখছি ওরা কিভাবে পাবদা মাছ কাটে। তবে এই কাটা আমার কাছে অনেক কঠিন মনে হচ্ছে। আমি সব সময় পাবদা মাছের 2 কাটা ফেলে দিয়ে অতি সহজেই কেটে নিই। প্রতিটা মাছের ডিম হওয়াতে এইভাবে মাছগুলো কাটতে চেষ্টা করছি, তবে এইভাবে কাটতে অনেক কঠিন। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আপনাদের সুন্দর এবং গঠনমূলক কমেন্টসগুলি পেয়ে আমি প্রতিদিন নিজেকে নতুনভাবে আবিষ্কার করার চেষ্টা করি। কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও শুধরে নেওয়ার চেষ্টা করি। তাই আমি আপনাদেরকে সব সময় বলি, ভিডিও দেখে ভালো লাগলে সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করবেন, যেটা দেখে আমি নিজেকে নতুনভাবে আবিষ্কার করার সুযোগ পাই এবং ভুল ত্রুটিগুলো শুধরে নেওয়ার সুযোগ পাই। অনেকেই আছে ভিডিও দেখে হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে বাজে কমেন্টস করে, তাকেও আমি ধন্যবাদ জানাই, কারণ তাদের কারণে আমি নিজেকে সংযত রাখি এবং হুঁশিয়ারে সাবধানে কাজ করি, কোনো প্রকারে যেন কোনোভাবে ভুল না হয়। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, তারপরেও যদি কোনো জায়গায় একটু ভুল ত্রুটি দেখেন, আমাকে দয়া করে কমেন্টস করে জানাবেন। মানুষ মাত্রই ভুল ত্রুটি থাকবে, এটাই স্বাভাবিক। 2 নাতির খাওয়া হয়ে গেছে, তো এখন আমরা 3 জন খেতে বসলাম। রুমা বলছে, মা আমি ওদিকে টিভি দেখতে দেখতে খাবো, আমাকে ওদিকে দেন। তো আমি কাঁচের প্লেটে ভাত নিয়েছিলাম, রুমা বলছে না আমাকে স্টিলের প্লেটেই দেন, আমি হাতে নিয়ে খাবো। তো আমি বলছি এখানে বসো, তো ওর ছেলেও বলছে তাহলে আমিও বসবো। তো নাতিটাকে আমাদের 2 জনের মাঝখানেই বসালাম, ওকে লাউ দিয়েছি, ও বলছে লাউ খাবে না। আসল কথা হলো ওর পেট ভরা আছে, ভাত খাবে না, শুধু ভিডিও করছি তার জন্যই ও আনন্দ করে আমাদের সাথে বসছে। লাউ খাবে না? ও বলছে আমি তরকারি খাবো না, শুধু মরিচ দিয়ে ভাত খাবো। শুরু করো। জল টল হালাইও না কইলা। এটা কার না? তুই কি তুমি বলো। এটা কার প্লেট? দিদা। এটা দিদা অবশ্য সবাই ভিডিও উঠবে। ভিডিও কেটে দিতে হবে।
তাহলে আমি ঝোলেন। আচ্ছা ঝোল ঝোল আর সিম দিব কেন? হ্যাঁ ঝোল আছে। অল্প করে আমার ঝোল দেন। তুমি দেরি করো ভাই, খাইবার বেলা নেই। কোন খেলাতে এরকম আতা বাড়ি করিও না সেন। বাগান খালি গেছে দুইটা আমি দিয়ে নেই কিলে নুনু তুই তো করারে মানছি কিলে করবে সাই কসে ভিডিওতে সব উড়ে আমি উঠে যাই এখানে দিন আমি নি এগুলো না স্যার এখন আমরা না এই জ্বর কেন? তুমি এরকম করলে আমি না না আমার কাছে তো খারাপ লাগতেছে তুমি এরকম করছো আমার মায়ে কুদুরো কুদুরো মাছ দিব কে মাছ থাকলে খাইছো তো না তো কার আগে কে খাই দেখি। হ্যাঁ আজকে মা আমাদের খুঁজে হ্যাঁ কি আমনে নাকি মা নাকি আমি না নাকি দাদু মাস্টার। তুই পাঁচটা দেখা লাগবে। দেখা যাচ্ছে কিন্তু সব মা উঠে যাবে তুমি আর কোন দুষ্টামি করো তাড়াতাড়ি তাড়াতাড়ি তো দাদি কে ফার্স্ট দেখা হবে। তুমি ফার্স্ট হইতে পারবে না আমি ফার্স্ট খাবো। ভাত ভাত করলাম না তো বুটে না। লাউ তো পানি পানি আছে। দাদু তো দেখে একবার বেশি মরিচ দিয়ে ভাত দিয়ে খেয়েছে। দাদু ঝাল লাগছে। বুড়াল বেলা কত বুড়ি হয়েছে। বলছি পানি কাল্লে বানাম না বাতে গণিতে লাগে যেন ওই উপরের গাবড়ে আছে কিছু কিছু বলবি आधे से किले नहीं वो चिल्ला नहीं দেখি বল মুখে বললে তো এবার যে হেরে সে টিভি দেখবে আর যে জিতবে সে ঘুমাবে। पहले तो बाबा को थी कथा ये जो भी करूं उम्र है मासे दूर दूर कभी नहीं कुछ দেখ আমার টিভি আজকে তোরে সব দিন তো ভাই নাকি ভাত এগুলো খাবি তারপর উঠবি এরপর টিভি দেখার বা ঘুম দে সেটা তোর ব্যাপার
বাচ্চা তুলতে হারাতে চাও তোকে বসতে হবে বল না। বাজি জানি তোমার হ্যাঁ তো খাচ্ছি আমাকে খাওয়া দাওয়া শেষে আর দেরি করি নাই, সাথে সাথে মুখটা ধুয়ে ছাদে চলে যাচ্ছি কাপড়গুলো আনতে। সকালবেলায় দিয়ে আসছিলাম ছাদে কিছু কাপড় চোপড়, 2টা কাঁথা, ওগুলি ঠান্ডা হয়ে যাচ্ছে, শীতকাল। জুতা রাখার একটা বক্স কিনলো পার্থ পরশুদিন, ভিতরে 5টা তাক, তো সব তাকেই ওর জুতা রেখে ভর্তি হয়ে গেছে। খাওয়ার পরে থালা বাসনগুলো ধুই নাই, ওগুলি অমনি রেখে আসছি, তো ছাদ থেকে গিয়ে থালা বাসনগুলো ধুয়ে নেব। উপরের 2টা সিঁড়িতে রেলিং নাই, তার জন্য ওনাকে ছাদে আসতে দেই না, আমি নিজেই আসি। দুপুরবেলায় উনি একবার বলেছিলেন কাপড়গুলো নিয়ে যেতে, আমি বলছি না, আমি যাব। রুমাকেও আসতে দেই না, আমার কাছে ভয় লাগে। সকালবেলায় আমি একটু সাবধানে আসি ঠাকুরের নাম নিতে নিতে। কাঁথাগুলো রোদ্রে দিয়েছি একটু গরম হতে, কিন্তু এখন দেখি ঠান্ডা হয়ে গেছে। আর একটু আগে নিলে কাঁথাগুলো গরম থাকতো। শীতের রাতে গরম গরম কাঁথা গায়ে দিতে খুব ভালো লাগে। আর ছোট বাচ্চারা গরম গরম কাঁথা পেলে তো ওরা শুইলে মাত্র ঘুম চলে আসে। বাচ্চাদের কথা কি বলবো, আমাদের কাছেও ভালো লাগে। তো আমি শীতকালে মাঝে মধ্যে কাঁথা রোদ্রে দেই। দুপুরে কাঁথাগুলো নিয়ে ভাঁজ করে রাখলে রাত পর্যন্ত গরম থাকে। লেপের নিচে একটা পাতলা গরম কাঁথা নিলে ঘুমাতে খুব ভালো লাগে। কাপড়গুলো দিয়ে যাচ্ছি, এগুলো শুকাবে না, এখন দিনের একেবারে শেষ বেলা, এগুলি থাকবে। আগামীকাল 10টা-11টার দিকে নিয়ে যাব। সূর্যের আলো একেবারে মৃদু হয়ে গেছে, কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে যাবে। বাইরের দৃশ্যটা দেখুন, কত ভালো লাগছে তাকাতে। আমার প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। প্রতিদিনের মতো আজকের পর্বটিও কেমন লেগেছে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।